আর সারা জনগণের অবদান আর এক রকম। আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিলেন উনি বলেছিলেন যে ওনার যে সংগ্রাম যেটি জনগণকে নিয়ে উনি করেছিলেন, ৭ কোটি মানুষকে সঙ্গে নিয়ে উনি করেছিলেন ২৫টি বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে, এটি ছিল সংগ্রাম। মানুষকে সংগঠিত করেছিলেন, অনুভূতিটিকে একটি একটি কেন্দ্রীভূত পয়েন্টে নিয়ে এসেছিলেন। ওনার বাবা যে কথাটি উনি বললেন, ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্গবন্ধুর সেই কথায়। এই অনুপ্রেরণার কারণে সারা বাংলাদেশ তখন হয়ে উঠেছিল একটি শক্তি, একটি কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুকে ঘিরে। সেই শক্তিটি যখন বিস্ফোরিত হলো, তখন সেই শক্তির শেষ হয়ে মানে শুরু যখন হলো, তখন বঙ্গবন্ধু বুঝলেন যে সংগ্রাম শেষ, এখন হবে যুদ্ধ। কারণ ষড়যন্ত্রের কারণে এই সংগ্রামের যে ফসলটি বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি হবেন সেটি সম্ভব নয়। তখন শুরু হলো ওনার মধ্যে একটি ধারণা যে আমরা আর সংগ্রামে এটি আমরা এগিয়ে নিতে পারবো না। সংগ্রামে সম্পৃক্ত হয় সারা দেশ, আর যুদ্ধে সম্পৃক্ত হয় সেই দেশের সেই ছাত্র জনতা, সেই এই তরুণ মানুষগুলো এবং প্রফেশনাল যারা যুদ্ধ করে সেই অংশটি। বঙ্গবন্ধু ডাক দিলেন, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করো। যুদ্ধ হয় অস্ত্র দিয়ে, শুধু অনুপ্রেরণায় হবে না, এটির সম্ভার লাগবে, প্রশিক্ষণ লাগবে, পরিশ্রম লাগবে, চেতনা লাগবে এবং সংগঠিত হতে হবে। একটি সংগঠিত একটি শত্রুকে ধ্বংস করতে, তাকে হটিয়ে দিতে এবং একটি পতাকা একটি ভূখণ্ডে দাঁড় করাতে। এই হলো যুদ্ধ। বঙ্গবন্ধু সংগ্রাম থেকে যুদ্ধে পরিণত করলেন। এই যুদ্ধের কারণে, যুদ্ধ সবসময় নৃশংস হয়, যুদ্ধে সবসময় মানুষকে তার যে গৌরবান্বিত গৌরব যেটি সেটিকে সামনে নিয়ে আসে, আবার নৃশংসতা মানুষের ভেতরে যে পশুত্ব সেটিকেও সামনে নিয়ে আসে, যেটি আমরা দেখেছি পাকিস্তান বাহিনীর এবং তার দোসরদের। আর গৌরবের অংশটি হলো মুক্তিযোদ্ধাদের। এই দুটির সংঘাত হয়েছিল এবং সে কারণে মুক্তিযুদ্ধ হয়। যেহেতু আমাদের যে যে চেতনাটি ছিল সেটি ছিল সঠিক, পৃথিবী আমাদেরকে সাহায্য করেছে, মিত্র দেশ সাহায্য করেছে, বঙ্গবন্ধু এটিকে তৈরি করে গিয়েছিলেন, 4 নেতার নেতৃত্বে সেটি হয়েছে এবং জনগণ এটি করেছে। প্রশ্নই আসছে যে যুদ্ধে আমরা কি চেয়েছিলাম? যুদ্ধে সব মানুষই যা চায় আমরাও তাই চেয়েছিলাম। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক হবে, বাংলাদেশের সম্পদের শোষণ বন্টন হবে, বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি জাতি হিসাবে যেটি আমরা কোনো দিন পাইনি 1000 বছর ধরে, সেটি উত্থিত হবে, সেটি পৃথিবীর বুকে দাঁড় করাবে, আমরা দাঁড়িয়ে যাব এবং আমরা অন্যান্য যে আধুনিক রাষ্ট্র যেটি বলে সেটিতে আমরা পরিণত হব। এটি ছিল আমাদের সামগ্রিক একটি ইচ্ছা এবং সেটি বঙ্গবন্ধুর নেতৃত্বে হবে। কারণ উনি বন্দী, আমরা যুদ্ধ চালাচ্ছি ওনার নামে জয় বাংলা বলে। সেটি হলো সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং চেতনার ফলটি এটি হওয়ার কথা ছিল। আমরা তারপরে যখন যুদ্ধে আমরা জিতে গেলাম, ওনাদের কথা সঠিক যে এক ধরনের র্যাট রেসের মতো মনে হলো। যেমন আমি আমার প্রফেশনে ফিরে গেলাম, উনি ওনার প্রফেশনে ফিরে গেলেন, ওনার বাবা বেঁচে থাকলে ওনার প্রফেশনে ফিরে যেতেন এবং মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছিল, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের যুবক, ছাত্র এবং কৃষক শ্রেণীর, তারা তাদের জীবন ধারায় ফিরে গেল। কিন্তু একটি বিষয় আমরা অনুভব করছি এখন 40 বছর পরে, যে মানুষগুলো, যে মুক্তিযোদ্ধাগুলো বা যারা মুক্তিযুদ্ধে যারা সাপোর্ট দিয়েছিল, তারা যে জীবনের যে ছন্দটি, তাদের যে জীবনের যে ধারাটি ছিল সেটিকে কিন্তু ব্রেক করে তাদের যেতে হয়েছে মুক্তিযুদ্ধে। সেখান থেকে ফিরে এসে তারা সেই পুরনো জীবনটিকে কিন্তু তারা ফিরে পাচ্ছে না। একটা ছন্দপতন হয়ে গেছে, সে কিন্তু সেটি পাচ্ছে না। না পাওয়ার কারণে তার যে প্রগ্রেসটি, তার যে উন্নতি করার ধারাটি সেটি ব্যাহত হয়েছে এবং ব্যাহত হওয়ার কারণে তার ভেতরে একটি ক্ষোভ, একটি নিরাশা, এটি হতেই পারে এবং সেটি হয়েছে। সেই কারণে আজকে আমরা 40 বছর পরেও দেখছি যে মুক্তিযুদ্ধের যে ফসলটি, যেটি সকলের পাওয়ার কথা ছিল, সেটি না পাওয়ার কারণে এই অনুভূতিগুলো আমাদের হচ্ছে এবং এটি স্বাভাবিক। এখন প্রশ্ন আসছে যে আমরা, উনি একটি কথা বললেন যে খেতাব বা ভাগাভাগি মুক্তিযোদ্ধাদের মধ্যে বা জনগণের মধ্যে এটি কেন করা হয়েছিল। আসলে বিষয়টি ভাগাভাগি নয়, এটি এক্সিস্টিং শ্রেণীটি থাকবেই। 7 কোটি মানুষ, তার সঙ্গে চেতনালব্ধ মানুষ, তারপরে হবে সংগঠিত মানুষ, তারপরে হবে যুদ্ধের জন্য মানুষ। এটি ভাগ, এটি কোনো
ইচ্ছাকৃত কোনো ভাগ নয়, এভাবেই যুদ্ধ হয় এবং এভাবেই মানুষ জেগে ওঠে। সংগঠিত হতে হবে। সব মানুষ সংগঠিত হতে পারবে না, শিশু বা বৃদ্ধরা সংগঠিত হতে পারবে না, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে না। সুতরাং কিন্তু তারাও মুক্তিযোদ্ধা ওই সেন্সে। এই ভাগাভাগিটার কারণেই অবদানের যে পার্থক্য সেটি থাকবে। যেমন বুদ্ধিজীবী, আমরা উদ্বেলিত হই আজকে 14 তারিখে যখন এই বুদ্ধিজীবীদের হত্যাটি হয়েছে এবং তাদের জন্য একটি আলাদাভাবে একটি স্মৃতিসৌধ আমরা তৈরি করেছি যাতে তাদেরকে আমরা মনে রাখতে পারি একটি দিনে বা মুহূর্তে। মুক্তিযোদ্ধাদের জন্য সেরকম আছে, জাতির জন্য সেরকম স্মৃতিসৌধ আছে, এগুলো থাকবেই। এইগুলোকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে একত্রিত করে এগিয়ে যাব। ব্যক্তি পার্থক্য থাকবেই, রাজনীতির পার্থক্য থাকবেই। এমনকি বর্তমানে বাংলাদেশে উনি যেটা বললেন যে আমাদের এই দেশে, এই যুদ্ধের দেশে, এই 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 বিজয়ের দেশেই বিজেতারা আমাদের সরকার গঠন করেছে এবং পতাকা উড়িয়েছে এবং আমাদেরকে লজ্জা দিয়েছে এবং আমাদেরকে হীনমন্যতায় ভুগিয়েছে। ইয়েস, এটি করেছে এবং এটি একটা অত্যাশ্চর্য ব্যাপার। যাই হোক, আমাদের মেনে নিতে হবে যে আমাদের সেই চেতনাটি এতই এখনও বর্তমান আছে বলেই তাদেরকে আমরা সরিয়ে দিতে পেরেছি এবং আমরা এগিয়ে যেতে পেরেছি। এবং সেই হিসাবে আমরা বলতে পারি বঙ্গবন্ধুর কন্যাই আজকে আবার সেই ট্রেডিশন অনুযায়ী এসে চেতনাকে এগিয়ে নিয়ে আমাদেরকে একটি দারুণভাবে আলোড়িত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা এই সালে, এই বৎসরে যেভাবে বেড়ে উঠেছে, মুক্তিযোদ্ধারা যেভাবে গৌরবান্বিত অনুভব করছে, একজন শহীদের সন্তান যেভাবে আশা করছে যে সে 2021 সালে তার যে পাওনাটি ছিল যদি তার বাবা পায়নি সে পাবে 2021 সালে, অথবা 2041 সালে একটু উন্নত দেশ হিসাবে পাবে তার সন্তান। সেই আশাটি যদি পূরণ করতে পারি তাহলেই এই যে উনি চেতনার কথাটি বললেন, যুদ্ধের কথাটি বললেন, আমরা পেয়ে যাব বলে। ধন্যবাদ হেলাল মোর্শেদ। আমরা সবার কাছ থেকে একটু সময় নিচ্ছি, বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা সোজা কথায় একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার সোজা কথায়। আজকে আমরা কথা বলছি শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, ডাক্তার শেখ বাহারুল আলম এবং মোহাম্মদ সাইদুর রহমান। বিরতির আগে আমরা তিনজনের কথাই শুনেছি। তো আমি হেলাল মোর্শেদ খান যে প্রসঙ্গটির অবতারণা ঘটিয়েছেন দুজনের আলোচনার প্রেক্ষিতে, সেই জায়গাটিতে যেতে যাচ্ছি। তিনি বলছেন যে এই যে ভাগাভাগি এটি থাকবে, কিন্তু তারপরও যে আমরা সমন্বিত একটি ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে পারছি কিনা, সেইটা যদি থাকে তাহলে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমরা আমাদের দেশকে ফিরে পাব। সাইদুর রহমান, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে, আমাদের হ্যাঁ, সময় কিন্তু হেলাল বেশি ভাই নেই। যে কথাটা বলেছেন, একটা হচ্ছে যে ভাগাভাগির বিষয়টা যদি হয় ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট, তাহলে কিন্তু এটা কিছু হলো না। ভাগাভাগি হবে ওই যে আমি যেটা বলছিলাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে 1971-এর মুক্তিযুদ্ধটা একটি টিম ওয়ার্ক ছিল। কেউ সশস্ত্র যুদ্ধ করেছেন কাঁধে ইয়ে নিয়ে, কেউ খাইয়েছেন, কেউ আশ্রয় দিয়েছেন। তো এইভাবেই গোটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং কেউ মনে করার এরকম কারণ নেই যে আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি সুতরাং আমার অবদানটাই বেশি। একটা মুক্তিযোদ্ধার দল রাতে ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরে এটা কে না জানে ওই বাড়িটি পরের দিন এসে আর্মিরা ধ্বংস করে দিয়ে গেছে, তাদেরকে হত্যা করেছে, মা বোনকে রেপ করেছে, এগুলো হয়েছে। সুতরাং আমি সবসময় মনে করি যে মানুষটা স্বাধীনতার বিরোধিতা করেনি, যে মানুষটা নিজেকে বাঙালি হিসেবে বাঁচিয়ে রাখার জন্য গ্রামের পর গ্রাম পালিয়ে বেরিয়েছেন, সেও এক ধরনের যুদ্ধ করেছেন। আর না হলে টিক্কা খান যে কথাটা বলেছিল বাঙ্গাল কা মাট্টি মাংতা হয় বাঙালি নেই মাংতা হয়, তাহলে ওটাই সফল হতো। এই স্বাধীন বাংলাদেশ দিয়ে কী করতাম যদি আমার বাঙালিই না থাকতো। আমি যেটা ওনার কাছে জানতে চেয়েছিলাম সে উত্তরটা আমি পাইনি। সেটা হচ্ছে যে এই যে মানে মুক্তিযোদ্ধারা যারা বেঁচে থাকলেন গাজী হয়ে, তাদের তো এটাই সবচেয়ে বড় পুরস্কার ছিল।
তাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল যেই মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছি স্বাধীন দেশ সেটার বাস্তবায়ন হওয়া, এবং তাদের যে সহযোদ্ধা 56,000 বর্গমাইলে 30 লক্ষ মানুষের কথা বলছি, বীরাঙ্গনাদের কথা বলছি, যারা রাষ্ট্রীয়ভাবে 43 বছর ধরে চরম অবহেলা এবং অবজ্ঞার শিকার হয়েছে, তাদের দেখভাল করার কথা। আপনি অবাক হবেন যে 676টা পদকের মধ্যে মাত্র 576টাই ছিল সামরিক বাহিনীকে, আর 100 জন ছিল শুধু সিভিলিয়ানকে দেওয়া হয়েছিল। আমি শহীদ বীর শ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলতে চাই যে বেসামরিক বহু নাগরিক দুর্ধর্ষ যুদ্ধ করেছিল যারা রাইফেলের রও চিনত না, তাদের একজনও এ ধরনের পদক পায়নি। 365 দিনের বাংলাদেশে আজকে 43 বছর হয়েছে এই 30 লক্ষ শহীদের জন্য একটি দিবস উৎসর্গ করা হয়নি। রাষ্ট্রের খাতায় তার কোনো নাম নেই, অথচ রাষ্ট্রীয়ভাবে যদি গ্রামে গঞ্জে এটা পালন হতো তাহলে সাধারণ মানুষ বুঝতো যে দেশের জন্য প্রাণ দিলে এভাবেই সম্মানিত হতে হয়। আমরা বহু শেখ বাহারুল আলম। আমার কথাটা একটু ভিন্ন জায়গায়, যে স্বাধীন বাংলাদেশ বিজয়ী বা গাজীদের হবে যারা শহীদ বা মৃত, যাদেরকে হত্যা করা হলো, এ রাষ্ট্রে তাদের কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না। 43 বছর পরেও আমি তার ঘটনা, তার ঘটনার স্থান, তার ইতিহাস, তারা কোথায়, যারা খুন করেছেন, যারা হত্যা করেছেন, যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন, তারা এখন রাষ্ট্রের কোনো না কোনো স্তরে বহাল তবিয়তে আছেন। হয় রাজনীতিতে আছেন, না হয় প্রশাসনে আছেন, না হয় কোনো না কোনো সামাজিক জায়গায় আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন। মৃতদের তাহলে এই রাষ্ট্রে তো কোনো অধিকার প্রতিষ্ঠিত হলো না, তারা স্থান পেল না, তাদের কোনো আইডেন্টিটি দাঁড়ালো না। তারা যেই চেতনার জন্য বাংলাদেশের জীবন দিয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে তো একটি পরিকল্পিতভাবে। বাঙালি জাতির জিঘাংসা, এই জাতিরকে ধ্বংস করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর যে জিঘাংসা, তাকে চরিতার্থ করার জন্য সার্চলাইট অপারেশন 25শে মার্চ রাত্রে যে হত্যাকাণ্ডটা শুরু হলো, আর 16ই ডিসেম্বর সারেন্ডার করার আগ পর্যন্ত তারা যে হত্যাকাণ্ডটা করেছে, আমি নিজে মনে করি না যে বিজয় দিবসের পরে এই হত্যাকাণ্ড শেষ হয়েছে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড আর ওই সময়ের গণহত্যার সাথে এর একটা সম্পৃক্ততা আছে। ইভেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে গ্রেনেড হামলা 21শে আগস্ট, এটার সাথে এর সম্পৃক্ততা আছে। তার এই যে একটি গোষ্ঠী এদেশে এই ধরনের গণহত্যা করলো, তাদের স্মরণে একটি গণহত্যা দিবস প্রতিষ্ঠিত হলো না, তাদেরকে জাতি সর্বোচ্চ মর্যাদায় সংরক্ষিত করলো না, তাদের চেতনা রাজনীতিতে প্রতিষ্ঠিত হলো না, অর্থনীতিতে প্রতিষ্ঠিত হলো না, সমাজে প্রতিষ্ঠিত হলো না। এই জীবন, এই আত্মদান কি বৃথাই হয়ে গেল? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, এরকম একটি শ্রেণী যাদের কোনো অবদানই নাই, আজকে বাংলাদেশে তারা অনেক অনেক বেশি প্রতিষ্ঠিত, যাদের আয়ের সাথে তারা যুক্ত নয়, অথচ বিশাল সম্পদের অধিকারী। আর যে মানুষ জীবন দিলেন তার সন্তানেরা হয়তো ভিক্ষা করতেছে। এই বৈষম্য রাষ্ট্র এবং রাষ্ট্রের রাজনীতিতে থাকা উচিত নয়। আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমি আপনার মাধ্যমে বলি যে এটা রাজনীতি যদি এটা ধারণ না করে, রাষ্ট্রের জনগোষ্ঠীরা কখনোই পাবে না। আমি এখানে যতই বলি না কেন। ধন্যবাদ হেলাল মোর্শেদ খান। এখন এই মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বা সরকারের কার্যক্রম যতটা উৎসাহ, যে কথাটা আমরা এখানে বেরিয়ে আসছি, যতটা উৎসাহ উদ্দীপনা আমরা এই মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে দেখি, সেখানে সরকারের চিন্তাভাবনা আছে, কিন্তু বুদ্ধিজীবী তালিকা বলি বা যারা বাংলাদেশকে এখনও চ্যালেঞ্জ করছে তাদের তালিকা করারও কথা শুনি, কিন্তু সেটা আগায় না। যাবতীয় কার্যক্রম এই মুক্তিযোদ্ধার তালিকাকে ঘিরে, এবং প্রতিবার তালিকাকে ঘিরে কিন্তু একটি বিতর্ক তৈরি হচ্ছে, যেটা যারা মুক্তিযুদ্ধে জড়াননি সরাসরি অস্ত্র হাতে, কিন্তু যে জনতা, যে মানুষ, যারা প্রতিটি পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত, যেটা তাদেরকে বেদনায় ফেলে দেয়। অবশ্যই কথাটি সত্যি যে এই যে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বা মুক্তিযোদ্ধা ভুয়া বা সঠিক এসব নিয়ে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ বিষয়। এবং জনগণ যারা মুক্তিযুদ্ধে যারা
সাপোর্ট দিয়েছিল, অংশ নিয়েছিল বা তারা তাদের চেতনা দিয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নিয়েছিল, তারা এটিতে কষ্ট পায় যে এটি কেন হবে। সেই 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 বিষয়টিতেই বলছি যে আজকে 44 আরেকটি বছর বিষয় পর- কিন্তু আপনার কাছে আছে, আরেকটি বিষয় আছে হলো যে মুক্তিযোদ্ধা সংসদ কি কোনো দায়িত্ব নেবে? আপনারা মুক্তিযোদ্ধাদের আপনারা সংগঠিত করছেন জি। বা তাদেরকে এক পতাকা তলে রাখার চেষ্টা করছেন, কিন্তু বাকিদের আমি 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 সেটি সেই জায়গাটা আসছি, একটু তার যদি আগে বলেন। একটু জাস্ট ওনার ওই পদকের বিষয়টি একটু বলে নেই। সেটি হলো যে আমরাও মনে করি যে যেহেতু এটি 9 মাসের একটি সংগ্রামী একটি বিশাল যুদ্ধ হয়েছে এবং জনগণ এটিতে অংশ নিয়েছে, সত্যিকারের যুদ্ধে অংশ নিয়েছিল 24,000 নিয়মিত বাহিনী, 1,04,000 গেরিলা বাহিনীর সদস্য। এই 1,04,000 গেরিলা বাহিনী এবং এই 24,000 নিয়মিত বাহিনী, এই দুটি মিলে মুক্তিযুদ্ধের যে অস্ত্র দ্বারা সংগঠিত যুদ্ধটি সংগঠিত হয়। এই গেরিলা বাহিনীর সংখ্যাটি এটিই ছিল যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। আর যেটি আপনি বলছেন যে জনগণ, প্রত্যেকটি জনগণকেই আমরা দেখেছি সচেতন মুক্তিযুদ্ধের সপক্ষের, তা না হলে এই গেরিলারা ওখানে যেয়ে থাকতেও পারতো না। এই একটি গ্রামে যে একটি গেরিলা বাহিনীর পক্ষে একটি গ্রামে যে সেই মানুষ যদি তাকে সাপোর্ট না করে তাহলে তারা থাকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটিকে কিভাবে পালিত করতে চান? সেই মানুষগুলো যাদের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, এই কাজগুলো করতে যেয়ে একটি বিষয় ঠিকই বলেছেন, একটি দিবস পালিত হওয়া উচিত ছিল যে গণহত্যা দিবস। যে গণহত্যায়, এই গণহত্যায় যারা মৃত হয়েছে তাদের তালিকা তৈরি এবং সেই দিন তাদেরকে মনে রাখা এবং তাদের নিয়ে আলোচনা তাদের করা। তালিকা না, যারা হত্যা করেছে। না, হত্যার বিষয়টি অন্য, সেটি তো শহীদের ক্রিমিনাল। ক্রিমিনাল বলে আমি একটু আপত্তি করি আপনার, কারণ গণহত্যা বললে হয় কি আন্ডারমাইন করা হয় কথাটা। আপনি কেন গণহত্যা বলবেন? আচ্ছা, কোন এরা- শব্দ ব্যবহার করবেন সেটি এটা পরের 30 ব্যাপার। লক্ষ শহীদের জন্য উৎসর্গীকৃত একটি দিবস হবে। তো ফাইন, তাহলে ওটাকে 30 লক্ষ শহীদের জন্য উৎসর্গকৃত হত্যা দিবস হবে। কথা তো একই হলো, হত্যাটা তো আনতেই হবে। সেটা না এনে তো আপনি কথা বলতে না না, পারবেন না। শহীদ মানেই তো আপনি হত্যা যতই করা হয়েছে euphoric তাকে। শব্দ বলেন না শহীদ কেন, বললেই হত্যা করা বোঝায়, সে তো না, আর না, না। জীবিত নেই। তো শহীদের ডেফিনিশন আছে, শহীদের ডেফিনিশন আর গণহত্যার ডেফিনিশনটা ভিন্ন। সুতরাং এই শহীদ আর গণহত্যায় পার্থক্য থাকতে হবে। আমরা যদি সেটিকে সিদ্ধান্ত নেই রাষ্ট্রীয়ভাবে যে যারা হত্যা হয়েছিল তাদেরকে শহীদ বলা হবে, আর যারা সরাসরি যুদ্ধে হয়েছিল হত্যা তাদেরকে শহীদ বলা হবে, আমরা হয়তো শহীদ ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 বলতে পারি। সো যে কথাই বলেন না কেন, এটিকে একটি দিবস হিসাবে পালিত হয়ে যারা মৃত্যু হয়েছিল স্মরণ করা উচিত, এটিতে আমি একমত, করা উচিত। আমরা মুক্তিযোদ্ধারাও কিন্তু এই 1 ডিসেম্বরকে এই কয়েকদিন আগেই আমরা শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আপনার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দিবস দিবস হিসেবে পালন করার জন্য আমরা এটিকে দাবি তুলেছি সরকারের কাছে। সৈয়দ আশরাফ ছিলেন আমাদের প্রধান অতিথি হয়ে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ছিলেন, আমরা ছিলাম। এই দিবস পালন করায় কোনো আপত্তি নেই, করা উচিত, এবং আমাদের চেতনাটিকে আরো বৃদ্ধি পাবে যদি আমরা দিবস সেটাই পালন করি। বলেছি, সারা দেশে 56,000 বর্গ মাইলে এটা পালিত এটি হবে। পালন করতে হবে এবং প্রতিটি জেলায় উপজেলায় করতে হবে। সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, মুক্তিযোদ্ধারা এটিই চায়। একটি হবে 30 লক্ষ, যেটি আর বাই দ্য ওয়ে আমাদেরকে বলাও হচ্ছে, এই যেহেতু এটি একটা বিরাট লজিস্টিক্যাল ব্যাপার আছে, এই কিছুদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের বিষয়ে যেটি আলোচনা করলেন এটি করা হবে, সেই সঙ্গে শহীদ পরিবারের তালিকাও তৈরি করার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি ব্যাপক আকারের বিষয়। কয়েকদিন আগে আমি তৃতীয় মাত্রায় কথা সেই সাথে বলেছি। যারা হত্যার সাথে জড়িত তাদের তালিকাটা উদ্ধার হত্যার করা। সাথে তালিকা জড়িত তো ওইটাই রাজাকার হওয়া আল-বদরের উচিত, তালিকা তো দুটো। করাই হচ্ছে, সেটি তো ওই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালই করছে এবং আমরা সেটি এগিয়ে নিচ্ছি এবং সেই না, বিষয়ে কিন্তু আমরা সাহায্য আমার করছি। একটি জানার বিষয় যে মুক্তিযোদ্ধা সংসদ শুধু মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করবে? মুক্তিযোদ্ধা সংসদের দায় কি 30 লক্ষ শহীদানের প্রতি? মুক্তিযোদ্ধা সংসদের দায়টি হলো যে মুক্তিযোদ্ধা সংসদ আপনার তো সংগঠন একটি আছে। মুক্তিযুদ্ধের সংগঠন। এই মুক্তিযোদ্ধা সংসদ কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটি একটি সংগঠন যারা মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে তারা চেতনাটিকে ধরে রাখার জন্য তারা কাজ করে। আরেকটি হলো তাদের নিজস্ব কিছু ওয়েলফেয়ার বা কল্যাণমূলক কাজ করে, এবং তাদের যে সন্তান এবং তাদের যে জীবিকার জন্য সরকারের সঙ্গে লিয়াজন করে এই মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে। এই তিনটি কাজই সংসদ করে। আর সরকার কিন্তু না, বর্তমানে আমি বলছি মানে তাদের কিছু প্রাপ্তিযোগ, জি প্রাপ্তিযোগের বাইরে তাদের দায়িত্ববোধ থেকে তারা সারা দেশে একটি কাজ করতে পারে কিনা? অলোক, অবশ্যই আমি পারে, এবং 30 এই হেলাল ভাই, আমি একটু add করি, দায়িত্বটি জি, দিতে আমাকে- হবে। আচ্ছা, আসছে একটু সাইদুর ভাই বলুন। অলোক, আমি যদি একটু বলি যে আমরা মনে করি যে যেই যুদ্ধে ওনারা
গাজী হয়ে বেঁচে আছেন, সেই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এটা ওনাদেরই দায়িত্ব আমি মনে করি, কেবল নিজেদের সম্প্রদায় অথবা গোষ্ঠীর দেখভাল করা নয়, পুরো মুক্তিযুদ্ধের যে উপাদানগুলোর মধ্যে নিহিত আছে, বীরঙ্গনা, শহীদ, সমস্ত কিছু দেখার দায়িত্ব ছিল ওনাদের আমি মনে করি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে দেখেন গত কদিন আগে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেব যেটা বলেছেন যে এই যখন থেকে এই সুবিধার বিষয়টা তৈরি হয়েছে তখন থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের অত্যাচারে উনি অতিষ্ঠ, এই কথা ওনার কথা। সাম্প্রতিককালে বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করার পরে যখন নির্দেশ দেওয়া হয়েছে তালিকা করতে, এখন দেখা যাচ্ছে এই তালিকার যুক্ত হওয়ার জন্য লাইন ধরেছে সবাই। তাহলে এই যে বললাম যে এই একটু শেষ করি প্লিজ, এই বিষয়গুলোকে সামনে না নিয়ে এসে বরঞ্চ ওই যে বললাম যারা দেশের জন্য জীবন দিয়ে চলে গেছে তাদের প্রতি দেখার দায়িত্ব ছিল সবচেয়ে আগে। আমি আরেকটি বিষয় বলি, যে যেভাবে পারে মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছে নিজের মতো। আপনি দেখেন, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, যে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করা হয়েছে। আরে একটি শিশুরও তো জন্মের 10 মাস 10 দিনের একটা ইতিহাস থাকে না? তো তাই যদি থাকবে একটা দেশ জাতি, তার কোনো জন্মের ইতিহাস ছিল না, একজন মানুষ এসে ঘোষণা দিল আর মানুষ যুদ্ধ ঝাঁপিয়ে আমি এটা বলছি এই জন্যই যে নানাভাবে এই মুক্তিযুদ্ধটাকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে, এটাকে আর অখণ্ড রাখেনি সেই 71-এর চেতনা। কিছুটা রাজনৈতিক লাভের কারণে হয়েছে, সেটি শেষ মুহূর্তে আমি একটা জিনিস আমরা বোঝাতে চাচ্ছি যে সেটা হলো যে রাজনীতি কিছুটা সম্পৃক্ত হয় এই মুক্তিযুদ্ধের সঙ্গে। যখনই এমনকি এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দল এবং মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধাদের হত্যাকারী দলটি আজকে অ্যানাউন্স করেছে তারা যে এই বুদ্ধিজীবী হত্যা দিবসটি তারা পালন করবে জামায়াতে ইসলাম, এবং এটা তো করেই আসছে, এবং বুদ্ধিজীবী স্বাধীনতার পরে থেকেই করে আসছে এরা। আপনি এর বিরুদ্ধে কি কথা বলতে পারেন? মানে তারা যদি বলে আমরা করব, তাদেরকে জেলে পুরে দেওয়া যাবে না, আমরা কি বলতে পারি তাদেরকে ঘৃণা, আমরা এর বিরুদ্ধে কথা বলে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা বলেছেন যে রাজাকাররা এখন মুক্তিযোদ্ধার নাম নিয়ে তারা এখন এই সমস্ত কাজ করছে। তো এই ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কি করার আছে? রাষ্ট্রীয়ভাবে যেটি করা হবে সেটি হলো ওই দলটিকে ঘৃণা করে তাদেরকে চিরকালের জন্য নির্বাসিত করতে হবে, বাংলাদেশের জনগণকে তাদেরকে ভোট না দিয়ে, তাদেরকে সংগঠিত করার সুযোগ না দিয়ে, এবং রাষ্ট্র যেন তাদেরকে সেই জায়গায় রাখতে পারে যে তারা সংগঠিত হয়ে পুনরায় বাংলাদেশকে আবার তারা না। কিন্তু আমি ওই জবাবটি কিন্তু আপনার কাছে চাই যে 30 লক্ষ শহীদের, আচ্ছা এটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। 30 লক্ষ শহীদের তালিকা তৈরি করার যে বিশাল আয়োজন, তালিকা না, 30 লক্ষ শহীদানের প্রতি দায়িত্ব নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কি কাজ করতে পারে? 30 লক্ষ শহীদানের প্রতি দায়িত্ব নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ দাঁড়িয়ে একটি সমাবেশ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। এটুক করা ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ তো আর কোনো বিশাল বাজেটধারী কোনো সংগঠন নয়। আমাদের চেতনায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্যালুট দিতে পারি, তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু সেই শ্রদ্ধাটা জানাতে হলে প্রথমে যে দরকারটি শহীদটি কারা। তো আমরা এখন হাওয়ায় দাঁড়িয়ে শহীদকে তো বলতে পারি না। এই কাজটি আমাদের করতে হবে। এই কাজ করার জন্য এই অতি সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের একটি লিস্ট বা আমাদের একটি তালিকা তৈরি করা উচিত। ওনার বাবা যেমন মৃত হয়েছে, শহীদ হয়েছে, এরকম তো আরও আছে। তাদেরকে নিয়ে যদি আমরা না করি এবং তাদেরকে যদি আমরা সারা দেশে তাদের জন্য স্মৃতিস্তম্ভ, তাদের জন্য যদি আমরা একটি দিবস পালন না করতে পারি, তাহলে তো সেই দিবসটি তো মনে রাখবে না কেউ, সেটির প্রয়োজন আছে। ধন্যবাদ। তো সেইটি সংসদ একা পারবে না। এই রিসেন্টলি এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, যেটি সরকারের একটি কাউন্সিল হিসেবে হয়েছে, যেটি আমাকেও সদস্য চিন্তা ভাবনা করা হচ্ছে, সেখান থেকে বলা হয়েছে যে প্রথম স্টেপ তালিকা তৈরি, দ্বিতীয় স্টেপ তাদের জন্য দিবস পালন এবং তাদেরকে সম্মান জানানো। অবশ্যই আমরা করব। ধন্যবাদ হেলাল মোর্শেদ। আমি ডাক্তার শেখ বাহারুল আলম আপনার কাছে শেষ জায়গায় যাচ্ছি। আপনারা যে একটি বড় দায়িত্ব নিয়েছেন, গণহত্যা নির্যাতনের আর্কাইভ করবেন এবং সেটার একটি স্মারক এবং সেগুলো সংরক্ষণে উদ্যোগী ভূমিকা পালন করা, এই কাজটি আমরা কিন্তু দেখি বিভিন্ন সময় বিভিন্ন সরকার করে, বানাচ্ছে, সমাধিসৌধ বানাচ্ছে, স্মৃতিসৌধ বানাচ্ছে, স্মারকস্তম্ভ বানাচ্ছে, কিন্তু তারপরে এগুলো দেখভালের কিন্তু আর কোনো ব্যবস্থা নেই। তো সেখানে আপনারা এরকম একটি উদ্যোগ নিয়েছেন, সেটি আপনারা কত দূর যেতে পারবেন? আপনাদের বক্তব্য দিয়ে আমরা শেষ করব। না, আমি এই জায়গায় এসে একটু পরে, তার আগে
ছোট্ট একটি কথা বলি, 30 লক্ষ এবং 30 লক্ষ যে গণহত্যার সংখ্যা, এই স্বল্প সময়ে কাজ করতে যে আমার মনে হয়েছে, এবং আমার সাথে মুনতাসির মামুনও একমত হয়েছেন, যে সংখ্যাটা 30 লক্ষ নয়, সংখ্যাটা সম্ভবত আরও অনেক বেশি। আমরা একটি স্মারক মানচিত্রে যখন যেটুকু গণহত্যার স্থান চিহ্নিত করেছি, সেগুলোকে যখন একটি স্মারক মানচিত্রে আমরা বসালাম, সমগ্র বাংলাদেশের দিকে আর তাকানো যায় না, এর কোনো জায়গা নাই। মনে হচ্ছে শব্দটি গণহত্যা আবার হ্যাঁ, অবজেকশন দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে- পরবর্তী কাজটি হ্যাঁ, তাহলে বাংলাদেশ বৌদ্ধভূমির উপরে দাঁড়িয়ে আছে, রাইট। বাংলাদেশ বৌদ্ধভূমির উপরে দাঁড়িয়ে আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের নাজি বাহিনীর গণহত্যার পরে বাংলাদেশের এই গণহত্যা, এই ভয়ঙ্কর সেই গণহত্যা। পরে আমার প্রশ্ন তাহলে এই গণহত্যার স্থানগুলো আমরা আমাদের উদ্যোগ থেকে নিয়েছি, মানে এ নয় যে রাষ্ট্র থেকে আমরা বিচ্ছিন্ন হই। আমরা রাষ্ট্রকে বলছি, বারবারই বলছি যে রাষ্ট্রকে সহযোগিতা করছে। সহযোগিতা করে। ধন্যবাদ। রাষ্ট্র- হ্যাঁ। ধন্যবাদ সাইদুর রহমান।